সরকারের প্রথম বাজেট উপস্থাপন কাল আকার প্রায় 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,51,000 কোটি। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসা বান্ধব বাজেট হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের এলাকাতেও হবে সমান উন্নয়ন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের মর্যাদা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সেনাকুঞ্জে বললেন প্রধানমন্ত্রী। এবং 8 দিনে 6 শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। হামে আরও 8 জনের প্রাণহানি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই থাকছে বাজেট প্রসঙ্গ। আগামীকাল সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন করার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। কেমন হতে যাচ্ছে বাংলাদেশের 2026-27 অর্থ বছরের নতুন সরকারের এই বাজেট? মূল্যস্ফীতির এই বাজারে কি থাকছে সাধারণ মানুষের জন্য? আর নতুন অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট দেশের সামগ্রিক অর্থনীতিতে কতটা স্বস্তি ফেরাতে পারে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। দেশের স্বাধীনতার পর 1972 সালে প্রথম বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা। 2026-27 অর্থ বছর এসে তা পৌঁছাতে যাচ্ছে প্রায় 9,38,000 কোটি টাকার কাছাকাছি। বর্তমান সরকারের চলতি মেয়াদের এটি প্রথম বাজেট। বাজেটের প্রধান বিষয়গুলোর মধ্যে অন্যতম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্য। নতুন বাজেটের প্রধান লক্ষ্যই হল সাধারণ মানুষকে উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করা। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে প্রান্তিক ও সৃজনশীল অর্থনীতি। সরকার দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে। পাশাপাশি অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতিকে উৎসাহিত করতে আলাদা বাজেট বরাদ্দের পরিকল্পনা করছে। করনীতি ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সরকার বাজেটে গুরুত্ব দিবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং ইজ অব ডুইং বিজনেস সহজ করার জন্য কর ব্যবস্থাপনায় কিছু ইতিবাচক পরিবর্তন আসছে। তবে সাধারণ মানুষের উপর অযৌক্তিক করের বোঝা না চাপানোর বিষয়েও সতর্ক রয়েছে অর্থ মন্ত্রণালয়। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং বৈদেশিক ঋণ নির্ভরতা কমিয়ে আনার দিকেও কঠিন পরিকল্পনা করা হয়েছে। তবে এত বিশাল বাজেটের বড় একটি অংশ, প্রায় 2,51,000 কোটি টাকা ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘাটতি পূরণে সরকার কিভাবে দেশি বিদেশি উৎস থেকে অর্থায়ন করবে, সেটি হবে দেখার বিষয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান। এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন তিনি। কেউ বিদেশি বিনিয়োগ করতে বা নিয়ে আসতে পারলে 1.5% কমিশন দেবে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। মাননীয় স্পিকার, বুধবার দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ব্যবসা বান্ধব বাজেট পাশের কথা তুলে ধরেন। তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে, তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। যে বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকায় আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে
দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে দেশে ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি বা পরিবেশও গড়ে তুলতে হবে। বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত, তাই গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকাংশেই এই অভিশাপ থেকে আমরা বের করে আনতে সক্ষম হব আমাদের পরবর্তী প্রজন্মকে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। গত 4 দশকে 175 জন নিহত শান্তিরক্ষী সহ সারা বিশ্বের বিভিন্ন মিশনে অংশ নিয়ে আহত হওয়া সেনা সদস্যদের স্মরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করার পাশাপাশি শহীদ শান্তিরক্ষীদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সরকার প্রধান। বাতেল বিপ্লব রিপোর্ট করেছেন। সংঘাত আর হানাহানিতে বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তির বার্তা ছড়াচ্ছে যে নাম, সেটি বাংলাদেশ। দীর্ঘ প্রায় 4 দশক ধরে বিশ্বমঞ্চে পেশাদারিত্ব আর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে গত 4 দশকে দক্ষতা এবং সততার সুনাম ছড়িয়েছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের গৌরবোজ্জ্বল পরিসংখ্যান তুলে ধরেন। এ সময় আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অনবদ্য ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী, যা বিশ্ব মঞ্চে দেশের নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে। বর্তমানে বিশ্বের 9টি মিশনে 4200-রও বেশি শান্তিরক্ষী সততার সঙ্গে কাজ করার পাশাপাশি খুব শিগগিরই ক্যারিবীয় দেশ হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিশ্ব শান্তির নীল পতাকা তলে বাংলাদেশের এই গৌরব যাত্রা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের উজ্জ্বল গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজের জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের জবাব অস্পষ্ট, এতে সন্তুষ্ট নয় সরকার, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের লিখিত জবাবে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প লিখেছে, যার বেশিরভাগই অপ্রয়োজনীয়। স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও বলেন, মন্ত্রণালয়ে পরবর্তী মিটিংয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হবে। অ্যাকচুয়ালি ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব পড়েছি। হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। বললাম তো, আমরা সন্তুষ্ট হইনি। ওটা প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে।
এবার দেশের হাম পরিস্থিতির খবর। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১,০৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ৮৭ দিনে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৮ শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন, যাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৪ জন। সব মিলিয়ে গত ৮৭ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২,০২৯ জনে। এদের মধ্যে ৬৬,৯৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯,৯২৭ জন। ভারত থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। জামালপুরের বক্সিগঞ্জের রামরামপুর সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। প্রায় ৩০ মিনিট পতাকা বৈঠক করেও কোনো সুরাহা না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি বিওপি থেকে দিনরাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করছে বিজিবি। এছাড়াও অবৈধ পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় ভলান্টিয়ারদের সমন্বয়ে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ক্রিকেট মাঠের লড়াই পেরিয়ে দীর্ঘ ৫ বছর আদালতের লড়াই। অবশেষে আলোচিত বিয়ে সংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। রায়ে স্বস্তি প্রকাশ করেছেন নাসির, তামিমা। তবে ক্ষোভ আর আপিলের ঘোষণা দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। সাইফুল ইসলাম নয়ন রিপোর্ট করেছেন। বুধবার দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে হাজির হন নাসির ও তামিমা। শুনানি শেষে আদালত জানান, আইনানুগভাবে তালাক ও বিয়ে সম্পূর্ণ হওয়ায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি সহ অভিযুক্তদের খালাস দেওয়া হয়। ২০১৬ সালে তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট। তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। তাদের দাবি, রায়ের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ যথাযথভাবে বিবেচিত হয়নি। তাই উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যে আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিপক্ষে, তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। বিচার না পাওয়ার অভিযোগ তুলে আপিলের ঘোষণা দেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিযোগ ওঠে, আগের বৈবাহিক সম্পর্কের জটিলতা নিরসনের আগেই নতুন সম্পর্কে জড়িয়েছিলেন তামিমা। ওই বছরের ২৪শে ফেব্রুয়ারি দায়ের হয় মামলা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে খালাসের রায়ে আপাতত স্বস্তিতে নাসির, তামিমা। সাইফুল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সরকারের প্রথম বাজেট উপস্থাপন কাল, আকার প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা, ঘাটতি ২,৫১,০০০ কোটি। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসা বান্ধব বাজেট হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের এলাকাতেও হবে সমান উন্নয়ন।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের মর্যাদা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সেনাকুঞ্জে বললেন প্রধানমন্ত্রী। এবং 8 দিনে 6 শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। হামে আরও 8 জনের প্রাণহানি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।